ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার, লার্ন ম্যাথ ইজি। ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম স্কুল অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুলের সমস্ত সমাধান অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান, যেখানে থাকবে এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, 2 নম্বরের প্রশ্ন, ডান দিক বাম দিক মেলানো, এমনকি সমস্ত বড় প্রশ্নের সমাধান। চলো শুরু করা যাক। এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্নটা দেখো, বলছে যে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হবে অপশন ডি 8টি। 2 এর দাগে রক্তবাহে উপস্থিত রক্ততঞ্চন রোধক পদার্থটির নাম হলো হেপারিন। পরবর্তী, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি থেকে খাদ্য মধ্যস্থ শক্তি। ওকে। 4 নম্বরটা দেখো, ফ্রিতাকৃমির রেচন অঙ্গের নাম হয়ে যাবে ফ্লেম কোষ। 5 নম্বরটা, প্রদত্ত কোন জোটটি সঠিক জোটটা হয়ে যাবে এখানে তোমাদের অপশানে রসের উৎস স্রোত, জাইলেম, কলা। দেখো এবার তোমাদের শুরু হচ্ছে বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলছে? মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? মানব হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। বৃক্ক থেকে খরিত একটি উপাদানের নাম লেখো যা আরবিসি উৎপাদনে সাহায্য করে। দেখো এটা হবে এরিথ্রোপয়েটিন। এটা কি হবে? এরিথ্রোপয়েটিন। 3 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল অণু কেন্দ্রীয় ধাতু হিসাবে কোন খনিজ মৌল থাকে? এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম বা হচ্ছে Mg। পরবর্তী দেখো, বিষ সদৃশটাকে খুঁজে বার করতে বলেছে। দেখো তার মধ্যে কি কি রয়েছে? পেপসিন, লাইপেজ, ট্রিপসিন, ইউরেপসিন। সঠিক উত্তর হয়ে যাবে লাইপেজ। কেন বলছে? কারণ এটি ফ্যাট পরিপাকের উৎসেচক, বাকিগুলো প্রোটিন। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা দেখো, বলছে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ড্যাশ তৈরি হয়। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। বাষ্পমোচন মাপার যন্ত্রটার নাম হচ্ছে পোটোমিটার। বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি হয়ে যাবে? পোটোমিটার। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস কোষে ড্যাশ ঘটে। কোথায় ঘটে বাবা? এটা হবে সাইটোপ্লাজমে। পরবর্তী, সত্য মিথ্যা। ট্যানিন হলো একটি কার্বনযুক্ত রেচন পদার্থ। হ্যাঁ, এটা সত্য হবে। স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। এটাও সত্য হবে। 3 নম্বর, পিত্তাশয় পিত্ত উৎপন্ন হয় না। পিত্তে কি হয়? পিত্ত যকৃতে উৎপন্ন হয়, আর হচ্ছে পিত্তাশয় কেবলমাত্র জমা থাকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে ডান দিক বাম দিক মেলানো রয়েছে। এখানে কফিটা হয়ে যাবে, একেরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যাফিন। 2 হয়ে যাবে জাইমেজটা হয়ে যাবে ইস্ট নিঃসৃত উৎসেচক। আর টায়ালিনটা হয়ে যাবে অপশন এ লালা রস। ওকে। বিভাগ গ। বিভাগ গ এর দেখো এখানে তোমাদের হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 5টা করতে বলেছে। প্রথম প্রশ্নটা কি বলছে? যে মানব দেহে শ্বাসক্রিয়ায় সহায়ক দুটো পেশির নাম। দেখো একটা হবে মধ্যচ্ছদা বা যেটা ডায়াফ্রাম বলবো, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। পরবর্তী প্রশ্ন দেখো, থিবেসিয়ান কপাটিকার অবস্থান ও কাজ। দেখো অবস্থান হচ্ছে মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং করোনারি সাইনাসের সংযোগস্থলে উপস্থিত। কাজটা হচ্ছে এটি হৃৎপিণ্ডের প্রাচীর থেকে আসা দূষিত রক্তকে করোনারি সাইনাসের মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করতে দেয়, এবং হচ্ছে দেখো কিন্তু অলিন্দ সংকুচিত হলে সেই রক্তকে পুনরায় বিপরীত মুখে ফিরে যেতে বাধা দেয়। দেখো 3 নম্বর প্রশ্নটা খুব গুরুত্ব প্রশ্নের মধ্যে একটা অন্যতম প্রশ্ন। এটা তোমাদের অনেকেরই টেক্সট বুকে সঠিকভাবে ব্যাখ্যা করা নেই। প্রশ্নটা হচ্ছে যে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে মূত্র বলা যাবে না কেন? দেখো গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে মূত্র বলা এই কারণে যাবে না। দেখো বলছে যে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে সরাসরি মূত্র বলা যাবে না, কারণ এই তরলে মূত্রের তুলনায় জলের পরিমাণ অনেক বেশি থাকে। এতে অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং অন্যান্য খনিজ লবণ দ্রবীভূত থাকে। এই তরলটি যখন নেফ্রনে বিক্রিয় নালিকার মধ্যে দিয়ে যায়, তখন প্রয়োজনীয় উপাদান ও জল পুনরায় রক্তে শোষিত হয় এবং নালিকা থেকে কিছু বর্জ্য খরিত হয়। এই পরিবর্তনের পরেই কেবল তা প্রকৃত মূত্রে পরিণত হয়। ওকে। পরবর্তী প্রশ্ন,
কোন কোন বলের দ্বারা রসের উৎস-স্রোত ঘটে? দেখো এখানে আমি সমস্তটা ব্যাখ্যা করেছি, তোমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তোমরা শুধু উত্তর লিখে দেবে মূলজ চাপ, জলের সমসংযোগ এবং অসংযোগ বল, আর বাষ্পমোচন টান, এই 3টে লিখে দিলেই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন, ওই প্রশ্নটা আমি যদিও ব্যাখ্যা করেছি, প্রয়োজন হলে তোমরা কিন্তু ব্যাখ্যাটাও লিখলেও কোনো ভুল যাবে না। আমাদের হচ্ছে এবার স্টোমা আর স্টোমাটার মধ্যে দুটো পার্থক্য, এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্ন। প্রথম পার্থক্যটা ব্যাখ্যা করা হয়েছে এর অবস্থান ও প্রকৃতি নিয়ে, আর আরেকটা করা হয়েছে তার প্রধান কাজ নিয়ে। ওকে, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবস্থান ও প্রকৃতি নিয়ে কি বলছে? এটি ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অবস্থিত বর্ণহীন তরল বা অর্ধতরল ধাত্র। আর স্টোমাটা হচ্ছে এটা উদ্ভিদের পাতা ও কচি কাণ্ডের ত্বকে উপস্থিত এক প্রকার সূক্ষ্ম ছিদ্র বা রন্ধ্র। প্রধান কাজটা কি স্টোমার? এটি সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশা এবং অর্ধকার দশা বিক্রিয়াগুলো ঘটে। আর স্টোমাটা এটি উদ্ভিদের বাষ্পমোচন ও প্রচ্ছেদন এবং গ্যাসীয় উপাদান আদান প্রদানে সাহায্য করে। আচ্ছা, পরবর্তী, ফটোলাইসিস বলতে কি বোঝো? এটা তোমাদের টেক্সটে রয়েছে, তবু আমি তুলে দিয়েছি। ওকে, ফটোলাইসিস কাকে বলে বিক্রিয়া সমেত দেবে। পরবর্তী, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ইএমপি পদ কাকে বলা হয়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্যতম, এটাও তোমাদের টেক্সটে আশা করছি রয়েছে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী শুরু হচ্ছে এবার তোমাদের বিভাগ ঘ। বিভাগ ঘ এর তোমাদের হচ্ছে নেফ্রন আঁকা। এই নেফ্রন আঁকাটা তোমাদের অনেকের বইয়েতেই খুব ভালোভাবে দেওয়া নেই, সেই জন্য আমি এই নেফ্রনের চিত্রটা কিন্তু আমি খুব ভালোভাবে নিয়ে এসেছি। প্রয়োজনে তোমরা হচ্ছে তোমাদের পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি যাই বলো না কেন বাড়িয়ে নিয়ে স্ক্রিনশট তুলে নাও। ওকে, পরবর্তী, পরবর্তী দেখো হচ্ছে তোমাদের হচ্ছে মানুষের পৌষ্টিক তন্ত্র। মানুষের পৌষ্টিক তন্ত্রের ছবি হলো এটা। ওকে, এটা তো প্রত্যেকের বইতেই রয়েছে কম বেশি, ভালোভাবেই দেওয়া রয়েছে। তারপরে রয়েছে অবাত শ্বসন, সবাত শ্বসনের মধ্যে পার্থক্য, এটাও তোমাদের প্রত্যেকের টেক্সটে আছে। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটা, এটা কিন্তু অনেকের টেক্সটে থাকলেও সেভাবে ভালো করে গুছিয়ে দেওয়া নেই হয়তো। সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিভাগ বলা হবে কেন? ওকে, এই প্রশ্নটা তোমরা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরবর্তী প্রশ্ন, একটি করে শর্করা ভঙ্গ, প্রোটিন ভঙ্গ ও লিপিড ভঙ্গ উৎসেচকের নাম ও তাতে উৎস লেখো, আর অ্যাপ্রো এনজাইমটা কি? আচ্ছা, এটাও তোমাদের টেক্সটে রয়েছে প্রথম প্রশ্নটা। যেটা নেই বাবা সেটা হলো অ্যাপ্রো এনজাইমটা কি। দেখো সেটা আমি কিন্তু অনেক ভালোভাবে ব্যাখ্যা করেছি বৈশিষ্ট্য সহ, যেন তোমাদের খুব সুবিধা হয়। অ্যাপ্রো এনজাইমটা আর অন্য কিছু না, সেটা বলছে কোনো উৎসেচক গঠন সম্পূর্ণ হতে প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশের প্রয়োজন হয়। এই ধরনের জটিল উৎসেচকগুলিকে, নিষ্ক্রিয় প্রোটিন অংশগুলিকে অ্যাপ্রো এনজাইম বলবো। বৈশিষ্ট্য দুটো তোমরা যথারীতি দেখে নাও। কিছু এক্সট্রা ডাটা দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। রক্ত তঞ্চনের জন্য যে ছকটা, দেখো এটা আবার সব বইতে নেই কিন্তু, এটা কিন্তু আবার সব বইতে এই ছকটা দেওয়া নেই। ওকে, প্রয়োজনে স্ক্রিনশট নাও। আর এর সঙ্গে ছিল ধমনীতে স্পন্দন দেখা গেল শিরায় দেখা যায় না কেন? এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, বলছে ধমনী সরাসরি হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত তীব্র গতিতে উচ্চ চাপে ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যা ধমনী দেওয়ালে তরঙ্গের মতো স্পন্দনের সৃষ্টি করে। আর অন্যদিকে কি হয়? শিরা হৃৎপিণ্ড থেকে দূরে এবং রক্তের কৌশিক জালিকা হয়ে ধীর গতিতে কম চাপে শিরায় প্রবেশ করে। এই জন্য শিরার ভেতরের কপাটিকা থাকায় রক্তের চাপ মসৃণ হয়, ফলে কোনো প্রকার স্পন্দন অনুভূত হয় না। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু অনেকের বইতে নেই, সুতরাং গুছিয়ে নিয়ে নাও। পরবর্তী হচ্ছে, এটা তোমাদের টেক্সটে রয়েছে, উদ্ভিদের 3টি নাইট্রোজেন যুক্ত পদার্থের নাম, তাদের অর্থকারী গুরুত্ব, এটাও রয়েছে। আর রেচনে যকৃতের ভূমিকা, এটাও টেক্সটে রয়েছে, তবু আমি তুলে দিয়েছি। ওকে, ভিডিওটা এখানে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করাটা বাধ্যতামূলক। তোমাদের প্রত্যেকটা স্কুলের সলিউশন আমি নিয়ে আসতে চলেছি। তোমাদের টোটাল মোট 12টা স্কুল রয়েছে জীবন বিজ্ঞান অধ্যায়, এবং ভৌত বিজ্ঞানটাও নিয়ে আসতে চলেছি। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। গুড বাই।